শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটের শঙ্কার মুখে বাংলাদেশ, শুরু হয়েছে রেশনিং। নতুন উৎস না পেলে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানার সরবরাহ। আড়াই গুণ দামে 2 কার্গো এলএনজি ক্রয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাতে 7 দিনে নিহত হয়েছে 200 শিশু। ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ক্ষতিগ্রস্ত করার দাবি ইরানের। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 6ই মার্চ 1971 শনিবার। সারা বাংলা সভা সমাবেশ মিছিলে উত্তাল। ঢাকায় পঞ্চম দিনের মতো হরতাল পালনকালে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আসে। শান্তিপূর্ণ হরতাল পালন শেষে বেলা 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিভিন্ন ব্যাংক এবং যেসব বেসরকারি অফিসে ইতিপূর্বে বেতন দেওয়া হয়নি সেসব অফিস বেতন প্রদানের জন্য খোলা থাকে। সকাল 11টার দিকে ঢাকা সেন্ট্রাল জেলের গেট ভেঙে 341 জন কয়েদি পালিয়ে যায়। পালানোর সময় পুলিশের গুলিতে 7 জন কয়েদি নিহত এবং 30 জন আহত হয়। পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে এক বেতার ভাষণে 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। ভাষণে তিনি বলেন, যাই ঘটুক না কেন, যতদিন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী আমার হুকুমে রয়েছে এবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি, ততদিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশভাবে পাকিস্তানের সংহতির নিশ্চয়তা বিধান করব। প্রেসিডেন্টের বেতার ভাষণের অব্যবহিত পরেই শেখ মুজিবের বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘন্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্টের বেতার ভাষণের আলোকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইয়াহিয়া খানের বেতার ভাষণের পরপরই ঢাকা ও নারায়ণগঞ্জে স্বতঃস্ফূর্ত বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল বের হয়। রাওয়ালপিন্ডিতে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তার দল 25 মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনের আগেই আলোচনার মাধ্যমে শাসনতন্ত্রের মোটামুটি একটি কাঠামো স্থির করতে চায়। দিনভর চলতে থাকে 7ই মার্চের রেসকোর্স ময়দানের মহাসমাবেশের প্রচারণা। এদিন মিছিলে মিছিলে স্লোগান ওঠে, ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সারাদিন ছাত্র নেতৃবৃন্দ শেখ মুজিবকে চাপ দিতে থাকে রোববারের সমাবেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার। লাহোরে কাউন্সিল মুসলিম লীগ নেতা এয়ার মার্শাল নূর খান এক সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিবুর রহমানের দেশ শাসনের বৈধ অধিকার রয়েছে, ক্ষমতা হস্তান্তরের সব বাধা অবিলম্বে দূর করতে হবে। প্রেসিডেন্টের বেতার ভাষণে পরিস্থিতির অবনতির জন্য শেখ মুজিবুর রহমানের ওপর দোষারোপ করায় নূর খান দুঃখ প্রকাশ করেন। পেশোয়ারে পাকিস্তান মুসলিম লীগের প্রধান খান আব্দুল কাইয়ুম খান 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্তকে অভিনন্দিত করে বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পিডিপি প্রধান নবাবজাদা নসরুল্লাহ খান ও কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা ইয়াহিয়া খানের ঘোষণাকে স্বাগত জানান। প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান বেলুচিস্তানের কসাই খ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করেন। ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ এক বিবৃতিতে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি পূর্ব পাকিস্তানের সকল বেতার কেন্দ্র থেকে রিলে করার দাবি জানায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ঢাকাকে জ্বালানি ও গ্যাস রেশনিং শুরু করতে বাধ্য করেছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে অস্থির স্পট মার্কেট থেকে এলএনজি ও পরিশোধিত তেল জোগাড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। এর প্রভাবে ইতোমধ্যেই দৃশ্যমান। পেট্রোল পাম্পগুলোতে উদ্বিগ্ন গ্রাহকের ভিড়, যাদের অনেকেই আগাম জ্বালানি মজুত করেছেন। গ্যাস সংকটে সার কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিচ্ছে, আর জ্বালানি খাতের কর্মকর্তারা উপসাগরীয় সরবরাহকারীদের কাছ থেকে ব্যবহৃত এলএনজি চালানগুলোর বিকল্প সরবরাহ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ এরফানুল হক জানিয়েছেন, মার্চে যতগুলো এলএনজি কার্গো আসার কথা তাদের মধ্যে 2 কার্গো এলএনজি নিয়ে সমস্যা হয়েছে। এই 2 কার্গো এলএনজি স্পট মার্কেট থেকে সংগ্রহ করার জন্য ইতোমধ্যে বুকিং দেওয়া হয়েছে। এগুলো সময়মতো না পৌঁছলে সার ও বিদ্যুৎ উৎপাদনে রেশনিং করা হবে। জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশ। যত বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, ফলে আগামী সপ্তাহগুলোতে অপরিশোধিত তেল ও এলএনজি চালান সময়মতো পৌঁছবে কি না তা নিয়ে নতুন করে সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, শিল্প উৎপাদন ধীর হয়ে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে সরকার পেট্রোল পাম্পের জ্বালানি বরাদ্দ 10% কমানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ 50 মিলিয়ন ঘনফুট কমানো হচ্ছে। সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি ছাড়া বাকি সব সার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মজুতদারি ও চোরাচালান ঠেকাতে নজরদারি দল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পাম্প মালিকদের ড্রাম বা কন্টেনারে জ্বালানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতও দ্রুত কমে যাচ্ছে। ডিজেলের মজুত নেমে এসেছে মাত্র 9 দিনের সরবরাহে, অকটেনের মজুত 15 দিন, আর ফার্নেস অয়েলের মজুত আগে 60 দিনের, যা কয়েক সপ্তাহ আগেও ছিল 93 দিনের। প্রথম দফার দরপত্রে কোনো সাড়া না পাওয়ার পর বিশ্ববাজারের চরম অনিশ্চয়তার মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি সহনীয় রাখতে অস্থিতিশীল স্পট মার্কেট থেকে বেশি মূল্যে 2 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনেছে বাংলাদেশ। 2 দিনের মরিয়া চেষ্টার পর বুধবার 2 কার্গো এলএনজি সংগ্রহ করতে পেরেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোবাংলা। এর মধ্যে 1 কার্গোর দাম পড়েছে প্রতি MMBTU $28 বেশি, অন্যটির দাম $24। গত 1 মার্চ যে গ্যাসের দাম ছিল $10 নিচে, মাত্র 4 দিনের ব্যবধানে তা প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কাতারের জ্বালানি অবকাঠামোয় হামলার জেরে বিশ্ব এলএনজি বাজার ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। তিনি বলেন, চড়া দামি স্পট এলএনজি কিনেছি আমরা। 4 দিন আগের তুলনায় এখন দাম প্রায় 2.5 গুণ বেশি। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গ্যাসের দাম বাড়লে বাড়ুক, তার কাছে এখন সামরিক অভিযানই সবচেয়ে বড় অগ্রাধিকার। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। অভিযান শেষ হলে দাম দ্রুতই কমে যাবে। যদি দাম কিছুটা বাড়েও তাতে সমস্যা নেই, কারণ এই সামরিক অভিযান তেলের দাম সামান্য বাড়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও গত মাসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি গ্যাসের দাম কমার সাফল্যের কথা ফলাও করে প্রচার করেছিলেন। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন মোহাম্মদ ইমাদুল্লাহ। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন মোহাম্মদ ইমাদুল্লাহকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। পারস্য উপসাগর এখন গুঞ্জরিত ইরানের শাহেদ ড্রোনের গর্জনে। দামে কম ও কার্যকর এ ড্রোনটি গরিবের ক্রুজ মিসাইল নামে পরিচিত, যা এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক কৌশলের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। ইরানে তৈরি শাহেদ ড্রোন আধুনিক যুদ্ধের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে নিজেদের দীর্ঘস্থায়ী আক্রমণে এ প্রযুক্তি ব্যবহার করেছে তেহরানের কৌশলগত অংশীদার রাশিয়া।
এসব ড্রোনের মধ্যে দূরপাল্লার শাহেদ 136 সবচেয়ে উন্নত ড্রোন, যা এখন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে হাজার হাজার সংখ্যায় ব্যবহৃত হচ্ছে। প্রথম দেখায় অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের তুলনায় শাহেদ ড্রোনকে খুব সাধারণ মনে হয়, ফলে এটিকে গরিবের ক্রুজ মিসাইল বলে বর্ণনা করেছেন একজন বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইলের মতো প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে বিভিন্ন মিত্র দেশ অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে পারলেও শাহেদ ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে শনাক্ত হওয়া 941টি ড্রোনের মধ্যে 65টি তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে, ফলে বন্দর, বিমানবন্দর, হোটেল ও ডেটা সেন্টার ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এ ড্রোনের কার্যকারিতার মূল চাবিকাঠি এর সংখ্যা। এগুলো তৈরি করা তুলনামূলক সাশ্রয়ী ও খুব দ্রুত অনেক উৎপাদন করা সম্ভব, বিশেষ করে এগুলো ঠেকাতে যে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয় তার তুলনায়। এই সুবিধার কারণে বিভিন্ন ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেওয়া সহজ। এছাড়া প্রতিটি ড্রোন ধ্বংস করতে গিয়ে প্রতিপক্ষকে তাদের প্রতিরক্ষা সরঞ্জামে অনেক খরচ করতে হয়। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় 200 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ইরানে 181, লেবাননে 7, ইসরায়েলে 3 এবং কুয়েতে 1টি শিশু রয়েছে। এর মধ্যে যুদ্ধের প্রথম দিনেই একটি স্কুলে হামলায় 195 কন্যা শিশু মারা যায়। এদিকে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অলি মোহাম্মদ নাইনি। তিনি জানান, যুদ্ধে এখনও ব্যবহার হয়নি এমন উন্নত অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ইরান। তিনি আরও বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে 12 দিনের যুদ্ধ শুরু করেছিল তার তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে মধ্যরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে বলে জানিয়েছে IRGC। হামলায় খাইবার শেকান নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যাতে ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা যুক্ত ছিল। গত 72 ঘন্টায় ইরান যুদ্ধে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার দাবি করেছেন, তাদের বাহিনী এ পর্যন্ত ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দূতাবাসে কর্মরত ইরানি কূটনীতিকদের বর্তমান সরকারের পক্ষ ত্যাগের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদের রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রস্তাব জানিয়েছেন। মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় 340 কিলোমিটার দূরে গিয়ে এসেছিল বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। তুরাগের কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। 6 মার্চ ভোর 3:30টার দিকে 10 নম্বর সেক্টরের একটি ভবনের 2য় তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে ভবনের নিচতলা ও 2য় তলা দেয়াল ধসে পড়েছে। দগ্ধদের মধ্যে রয়েছে মোটরসাইকেল চালক রুবেল, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া ও 3 বছরের শিশু সন্তান, মাদারীপুর থেকে বেড়াতে আসা আত্মীয়রা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রমজানের মাঝামাঝিতে রাজধানীর বাজারে সয়াবিন তেল, চিনি ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সিন্ডিকেটের মাধ্যমে কোম্পানিগুলোর সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়ে কৃত্রিম সংকটের পায়তারা করছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার 180 থেকে 185 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিনির দাম কেজিতে 2 টাকা বেড়ে 100 থেকে 105 টাকা এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে 15 টাকা বেড়ে 180 থেকে 190 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ঈদের বাড়তি চাহিদার প্রভাবে এই মূল্য বৃদ্ধি। চাল ও ডালের দাম স্থিতিশীল থাকলেও তেলের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ।
নারী এশিয়ান কাপের উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে হারলেও শিশুদের লড়াকু মানসিকতায় গর্ব প্রকাশ করেছেন কোচ পিটার বাটলার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেয়েরা তাদের সামর্থ্যের সবটুকু দিয়েছে। বিশ্বমানের একটি দলের বিপক্ষে এই লড়াই থেকে লজ্জিত হওয়ার কিছু নেই। বিশেষ করে গোলরক্ষক মিলি আক্তারের দুর্দান্ত পারফরমেন্সকে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রশংসা করেছেন কোচ। বাটলার জানান, অভিজ্ঞতার ঘাটতি ও কাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও 19.5 বছর গড় বয়সের এই দলটি দমে না গিয়ে শিখছে। সতেজতা ফেরাতে দ্রুত খেলোয়াড় বদলের কৌশল নিলেও পরাজয়ের চেয়ে খেলোয়াড়দের জেদ ও প্রচেষ্টাকেই বড় করে দেখছেন তিনি। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।